হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ২৭। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মায়া। জি ভাবি, আমাকে বলুন কি সমস্যা, আমি আপনাকে হেল্প করছি। রাকিবকে আর চোখে এক পলক দেখে মায়া রাহাতের কাছে সরাসরি বলল, আসলে তেমন কিছু না, আমি আসিফ ভাইদের খোঁজ করছিলাম, আশেপাশে কোথাও দেখছি না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আসলে আমার হৃদ ভাইয়ের সাথে একটা জরুরি কাজ ছিল, এখন ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সন্ধিহার দৃষ্টিতে তাকিয়ে রাকিব মায়ের কথার পৃষ্ঠ প্রশ্ন করে জানতে চাইল, তোমার হৃদ ভাইয়ের সাথে কি কাজ? রাকিবের কথায় মা বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগেই ঝটপট উত্তর করল রাহাত। বলল, ভাবি, ভাই তো আমাদের সামনেই আছে, ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন, এটা পিছনে ভাই বসে আছে, এটা হৃদ ভাইয়ের বাবার অফিস। এখন ভাই এখানেই আছে, কালো গ্লাস হওয়ায় আপনি দেখতে পারছেন না, তবে আমাদেরকে ভাই সরাসরি দেখতে পাচ্ছে গ্লাসের ওপাশ থেকে। আপনি ভিতরে যান, ভাইকে সেখানে পাবেন। বিষণ্ণয়ে মায়া ঘাড় ঘুরে তাকালো কয়েক কদম দূরে রাস্তার পাশে বড় থাই গ্লাসের ওপর। সূর্যের আলোয় ভিতরকার মানুষজন দেখা যাচ্ছে না, তবে ভিতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াদের দেখা যাচ্ছে সেটা বেশ বুঝতে পারল মায়া। হঠাৎ মায়ের ধ্যান ভাঙল রাহাতের পরবর্তী কথা। রাহাত এগিয়ে এসে রাকিবের এক বাহু জাপটে জড়িয়ে ধরতে ধরতে বলল, আরে রাকিব ভাই, তোমার সাথে আমার অনেক দিন ধরে গল্প করা হয় না, তুমি আমার সাথে চলো, আজ আড্ডা দিব। এখানে দাঁড়িয়ে কি করবে, চলো চলো। রাহাত কথাগুলো বলতে বলতে রাকিবের হাত টেনে টুনে জোরপূর্বক নিয়ে গেল নিজের সাথে। রাকিব তখনও মায়ের দিকে তাকিয়ে বলছে নিজের খেয়াল রাখতে। মায়া রাহাত চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল। চাপা শ্বাস ছেড়ে কাঁধের ব্যাগটা আরও একটু টেনে ফুটপাত ছেড়ে কয়েক কদম এগিয়ে দাঁড়ালো থাই গ্লাসের দরজার সামনে। মায়া টুকা দেওয়ার আগেই ভিতর থেকে আসিফ দরজা খুলে ৩২ পাটি দাঁত দেখিয়ে হাসল। মায়া আসিফের হাসি হাসি মুখখানার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনাদের সাথে কথা ছিল, হৃদ ভাইয়া কি ভিতরে আছেন? জি আপু, আসুন। আসিফ দরজা ছেড়ে দাঁড়াতে মায়া পাশ কাটিয়ে ভিতর ঢুকতে মুখোমুখি হলো হৃদের তীক্ষ্ণ প্রখর রোদে দৃষ্টির সঙ্গে। কেমন একঘেয়েমি কটমট চোখে তাকিয়ে মায়ের দিকে। মায়া হৃদের শক্ত দৃষ্টিতে থতমত খেয়ে বসল। ভাবলো অসময়ে চলে আসায় হয়তো হৃদ রেগে গেছে, কিন্তু মায়ের কথা বলাটা জরুরি ভেবে নিজেকে সাহস দিল। কয়েক কদম হেঁটে হৃদের টেবিলের সামনে দাঁড়াতে দাঁড়াতে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। হৃদ উত্তর করল না, বরং দৃষ্টিতে আরো তীক্ষ্ণতা তেজ বাড়ল মায়া। মুখটাও কেমন শক্ত চোয়ালে দেখালো হৃদের। মায়া বুঝলো হৃদ হুটহাট রেগে যাচ্ছে কেন। মায়া অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে, নাকি অন্য কোনো কারণ? হয়তো মায়ার অসময়ে উপস্থিতির জন্য বিরক্ত। দুপুরের দিকে তো হৃদ মায়াকে অপমান করেছিল, আর তাতে মায়া রেগেমেগে পাল্টা জবাব দিয়েছিল, আর হৃদ খানের সাহায্য চাইবে না বলে কড়া কথাও শুনিয়েছিল। এখন আবার মায়াকে হৃদ খানের দুয়ারে আসতে দেখে হয়তো মায়ের ওপর রেগে যাচ্ছে। মায়া হৃদের রাগ শান্ত করতে চায় বলে হাঁসফাঁস করে মিনমিন গলায় বলল, সরি ভাইয়া, আসলে আমার তখন আপনার সাথে ওইভাবে রেগে কথা বলা উচিত হয়নি, আমার ভুল হয়েছে, এর জন্য আমি আবারও সরি, আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। মায়ের কথার মাঝেই শোনা গেল হৃদের শক্ত তেজি গলার স্বর, আসিফ, বাইরে যান। জি ভাই। মায়া চমকে পিছনে তাকাতে দেখলো আসিফ ততক্ষণে দরজা বাইরে চলে গেছে এবং থাই গ্লাসটা টেনে বাইরে থেকে বন্ধ করে দিচ্ছে। মায়া ঘাবড়ে সামনে হৃদের দিকে তাকাল। হৃদ তখনও মায়ের দিকে একইভাবে তাকিয়ে। মায়া তাকানোতে চোখাচোখি হলো দুজনে। মায়া দৃষ্টিনত করলো, ভয়ার্ত মুখে আর চোখে আশেপাশে তাকালো। বিশাল অফিস কক্ষ জুড়ে মায়া আর হৃদ ছাড়া অন্য কেউ নেই। মায়া হঠাৎ অজানা ভয়ে গলাটা শুকিয়ে এলো। একা একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এভাবে দেখা করতে চলে আসাটা মায়ার ঠিক হয়নি ভেবে আরও ভয়ার্ত হলো। এখন চলে যাওয়াটা মায়ার ঠিক হবে কিনা তাও ভাবল। যদি হৃদের মতিগতি মায়ের নিকট ভালো না থাকে, তাহলে টেবিলের উপর কাঁচের গ্লাস দিয়ে হৃদের মাথা ফাটাবে বলে মনে মনে ঠিক করেও নিল। ভয়ার্ত ভাবুক মায়ের ধ্যান ভেঙে শোনা গেল হৃদের স্বর, আমার রুচিতে পচা ধরেনি,
যে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো, হয়তো ভয় পাওয়া বন্ধ করেন। হৃদ খানের টেস্ট এত নিচু নয় যে আপনার মতন মেয়ের প্রতি রুচি দেখাবে, যার স্বামী থাকা সত্ত্বেও রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। এমন একাধিক পুরুষে আসক্ত নারীরা, আর যাই হোক, হৃদ খানের রুচিতে অন্তত পড়ে না তারা। হৃদের কথার অপমানে মায়ার গায়ে কাটা দিয়ে উঠে রাগে। মায়া একাধিক পুরুষে আসক্ত নারী? এমন অপমানজনক কথা মায়াকে ওর জীবনেও কেউ বলেনি। ঘৃণায় মায়ের শরীর জ্বলে উঠল। এত সময় ধরে হৃদ খানকে নিয়ে মনের ভিতরকার অজানা ভয়টা যেন মুহূর্তে কেটে গিয়ে তীব্র রাগ ভর করল মায়ের শরীরে। কিন্তু তারপরও বোকামি করল না, আর না দুপুরের মতন রেগে মেগে আগুন হয়ে হৃদকে অযাচিত কিছু বলতে চাইল না, যেটা মায়ের জন্য এই মুহূর্তে ভালো হবে না বলে মনে করল। কারণ মায়ের হৃদের থেকে সাহায্য চাই, তাই ব্যবহারের নমনীয়তা মায়ার দরকার। হৃদ খান তো তার তেরা স্বভাব দেখাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মায়াকে আপাতত নিজের আত্মসম্মান সাইডে রেখে হৃদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে। তবে একবার যদি মায়ের নিজের নিখোঁজ স্বামীর খোঁজ পেয়ে যায় হৃদ থেকে, তাহলে এই জীবনেও আর সে হৃদ খানের দ্বার সে দাঁড়াবে না। তখন হৃদ খান তার রাস্তায়, আর মায়া ওর নিজের রাস্তায়। মায়া নিজের রাগ চেপে স্বাভাবিকভাবেই হৃদের শক্ত হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে এগিয়ে এসে ধূপ করে হৃদের মুখোমুখি টেবিলের চেয়ারটা টেনে বসল। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে হৃদের কথার পৃষ্ঠে সৌজন্য হাসি বজায় রেখে বলল, কি যে বলেন না নেতা সাহেব, কোথায় আপনি আর কোথায় আমি? আপনি হলেন একজন অসাধারণ টাকা পয়সাওয়ালা বড়লোক মানুষ, আর আমি হলাম অতি সাধারণ একজন দরিদ্র পরিবারের মেয়ে। আপনার রুচিতে আমাকে পড়লে হবে বলুন? আপনার সাথে আমার যায়? আমার সাথে যায় আমার লেভেলের কোনো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ কোনো যুবককে। আমার ধরার হলে সেই টাইপেরই কাউকে ধরবো, তারপরও আপনার ইন্টারেস্টে আসার মতো স্পর্ধা দেখাবো। আচ্ছা যাই হোক, আপনাকে একটু জ্বালাতে চলে আসলাম। যদিও আমার উপস্থিতিতে আপনি বিরক্ত বোধ করছেন, তারপরও এই মুহূর্তে আপনাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাচ্ছি না বলেই বাধ্য হয়ে চলে আসলাম। আসলে আপনার কাছে আমার গোপনীয়তার বিষয়টি ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রা আর কেউ জানে না। সেজন্য আপনাকে ছাড়া এই মুহূর্তে আমি দ্বিতীয় কোনো পথ দেখছি না যে আমাকে আমার নিখোঁজ স্বামী খোঁজ দিতে পারবে। আপনার তো অনেক ক্ষমতা, অনেক দাপট। আপনি চাইলেই আমার সমস্যাটি সহজেই সমাধান করে দিতে পারবেন। আসলে আমার এত তাড়ার কারণ হলো ওই যে তখন আপনি থাই গ্লাসটা দিয়ে রাস্তায় আমার সাথে একটা ছেলেকে দেখছিলেন না, ওনার নাম রাকিব, আমার বয়ফ্রেন্ড। লোকটা আমাকে প্রচুর ভালোবাসে, বিয়েও করতে চাই, কিন্তু আমি করতে পারছি না। আসলে আমি আটকে আছি আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটার জন্য। স্বামীকে চিনে না, তাই তাকে ডিভোর্সটাও দিতে পারছি না। আর মেয়েদের তালাক না হলে যে দ্বিতীয় বিয়ে করা যায় না, সেটা তো আপনি জানেনই ভাইয়া। তাই প্লিজ আমার টুকরোর কথাগুলো আপনি মনে রাখবেন না। ছোট্ট বোন বা বিয়াইন হিসেবে মাফ করে দিন। আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমার ওই লোকটাকে, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে, তাকে খুঁজে পাওয়া খুব দরকার। প্লিজ ভাইয়া, আপনি আমার প্রয়োজনটা বুঝে লোকটাকে খুঁজে দিন না। মায়ের কথাগুলো শেষ করতে করতে টেবিলের উপর থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে সবটা শেষ করে আওয়াজ তুলে টেবিলে রেখে ফের তাকালো হৃদের দিকে। মুহূর্তে চোখাচোখি হলো হৃদের শীতল দৃষ্টিজোড়ার সাথে। এতক্ষণের শক্ত রাগি চোয়ালটা আর নেই হৃদের। কেমন ঠান্ডা আর শীতল দৃষ্টি মেলে তাকিয়ে মায়ের দিকে। মায়ের হৃদের হুঠাৎ মুখ পরিবর্তন হওয়ার কারণটা বুঝল। লোকটা এই রেগে যায় তো এই শীতল। হৃদ হঠাৎ রেগে গেলে যাও বোঝা যায় এখন তাণ্ডব হবে, কিন্তু একদম শীতল হয়ে গেলে আরও ভয় লাগে। তখন মায়ের মনে হয় ঠান্ডা মাথায় হৃদ খান আরও ভয় লাগে। এবার আল্লাহ জানে এই লোক মায়ের সাথে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। ভালো ভালো মায়ের ঝামেলাটা মিটে গেলেই কেটে পড়বে সে। এই হৃদ খানকে চিনে বলে জীবনেও দাবি করবে। মুখোমুখি হওয়ার তো দূর, এমনই স্বামী খোঁজে দিশেহারা হয়ে মায়া কতগুলো মিথ্যা কথা বলল রাকিব ভাইকে জড়িয়ে। এবার যদি হৃদ খান মায়ের মিথ্যাটা তাড়া দেওয়াটা বুঝে অন্তত নিখোঁজ স্বামীর খোঁজটা এনে দেয়, তাহলে মায়া তার সামনে পড়তে চাইবে না এই হৃদে। প্রতিবারই হৃদ খানের অপমান ভীষণ গায়ে লাগে মায়া। তাছাড়া মায়া এতদিনে এতটাও বুঝতে পারে না
হৃদ খানের মতো লোক কেন শুধু শুধু মায়ের পিছনে পড়ে মায়াকে অকারণে অপমান করে বেড়ায়? কি এমন শত্রুতা হৃদ খানের সাথে মায়ের, যার জন্য এমন করে? কই জুই, শ্রেয়া বা অন্য কোনো মেয়েদের সাথে তো মায়া হৃদ খানকে কথা বলতেও দেখে না। এমনকি মায়ের বোন জুই পাশাপাশি হৃদের আত্মীয় হয়। কই জুইয়ের সাথে তো আজ পর্যন্ত হৃদ খানকে দেখলো না মুখ খুলে একটা কথা বলতে। সেখানে শুধু মায়ের সাথে কথাও বলে, আবার অপমানিত করে। আজও জানে মারা পড়বে মনে হয়। ভাবুক মায়া ধ্যান ভাঙলো হৃদের নিটল খাপ ছাড়া কথা। চমকে উঠে তড়াক করে তাকালো হৃদ শান্ত মুখটার দিকে। কে জানে মারা পড়বে। বিষয়টি বোধগম্য না হওয়া মায়া হৃদকে প্রশ্ন করলো, তখন কে মারা পড়বে? আপনার বয়ফ্রেন্ড। মানে কেন? হৃদ মায়ের উত্তেজনার বাক্য উত্তর করল না। অযাচিত কথা বলে মাথাটার গরম বানাতে চাচ্ছে না হৃদ। তার যা করার সে এমনি করে নেবে। এই মহিলাকে বলে আর লাভ নেই। বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটাও না হয় সে পরে দেখে নেবে। আপাতত এই মহিলাকে একা পেয়ে এই মুহূর্তে হাতছাড়া করবে না হৃদ। সুযোগের সদয় ব্যবহার সেও করবে। কাল রাত অবধি হৃদের মনে হয়েছিল বউ তার প্রেমে দিশেহারা হয়ে তাকে খুঁজছে, কিন্তু আজ দুপুর থেকে হৃদের মনে হচ্ছে বিষয়টা উল্টো। তার ধারণা হয়তো ভুল ছিল। বউ তাকে ভালোবেসে খুঁজছে না, বরং ডিভোর্সের আশায় তাকে চায়। আবার বলছে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এই বিষয়টা যে হৃদের কোথায় গিয়ে আঘাত করছে সেটা কাকে বোঝাবে হৃদ? হৃদ মায়ের মতিগতি বুঝতে চেয়ে আর শক্ত হলো না, বরং শান্ত আর গম্ভীর থাকলো। হুট করে বসা চেয়ারে গা এলিয়ে টেবিলের উপর থাকা ছোট কিউব বলটা হাতে নিয়ে খেলতে খেলতে প্রসঙ্গ পাল্টে মায়ের উদ্দেশ্যে বলল, আপনার স্বামীর খোঁজ দিলে আমার লাভ, আমি কি পাবো? হৃদের নির্দ্বিধায় আবদারে থমথমে খেয়ে গেল মায়া। খানিকটা লজ্জাও পেল। আসলেই তো হৃদ খান কি আর মায়াকে এমনি এমনি ফ্রিতে কাজ করে দেবে? অবশ্যই কাজের বিনিময়ে লাগবে। তাহলে মায়া কেন এতক্ষণ যাবৎ টাকা পয়সা কথা ভাবেনি? কেন মায়ের মাথায় আসেনি দুনিয়াতে ফ্রিতে কোনো কিছু হয় না টাকা ছাড়া? ভাবলেও বা কি, মায়ের কাছে তো টাকা পয়সা নেই। হৃদ যদি মায়াকে সাহায্য করতে চেয়ে মোটা অঙ্কের টাকা চায়, তাহলে মায়া কি করে দিবে? কিভাবে জোগাড় করবে এতগুলো টাকা? আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই, তবে আপনি আমাকে বলুন কত দিতে হবে আপনাকে, আমি টাকা জোগাড় করে দিয়ে দেবো দ্রুত। বাকি কাজ ফাঁকি। বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা দেওয়ার নগদে দিবেন, তারপর কাজ হবে। মায়া বেশ অসহায় বোধ করলো টাকা না থাকায়, সাথে ফের অপমান হলো। কত টাকা চাই হৃদের সেটাও মায়া বুঝতে পারছে না। তবে হৃদের মতিগতি বলছে সে অনেক টাকা চাইবে মায়ের কাছ থেকে। মায়া এত টাকা জোগাড় করবে কোথায় থেকে? কত চাই আপনার? আমার তো অনেক কিছুই চাই, আপনি কত দিতে পারবেন সেটা বলেন। আপনি বলুন। 2 লাখ। মায়া চমকে চোখ বড় বড় করে হৃদের দিকে তাকায়। এত টাকা মায়াকে বিক্রি করলেও পাওয়া যাবে না। সামান্য একটা লোকের তথ্যের জন্য 2 লাখ টাকা চাইছে এই লোক। আল্লাহ! মায়া তখন বুঝতে পারছে এসব নেতা ফেতারা শুধু মায়ার মতন অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা উসুল করে টাকার পাহাড় বানাচ্ছে, আর কিছু না। সামান্য একটা মানুষের তথ্যের জন্য কেউ এত টাকা চায়? এত টাকা আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। আমি কিনবো আপনার। হবেন বিক্রি আমার কাছে? হৃদের আপত্তিকর কথায় মায়া থমথমে খেয়ে বসে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে হাঁসফাঁস করে মায়া ফের আপত্তি জানিয়ে মিনমিনিয়ে বলে, আমার কাছে এত টাকা নেই, আপনি কমিয়ে বলুন। কমানো যাবে না, 2 লাখই লাগবে আমার। তবে আপনাকে একটা পরামর্শ দিই, 2টা কিডনি দিয়ে কি করবেন? স্বামীর জন্য একটা কিডনি আমাকে দিয়ে দেন, আমি সেটা বিক্রি করে দিই। আমার 2 লাখ টাকাও আসবে, সাথে আপনি আপনার নিখোঁজ স্বামীর তথ্যও পেয়ে যাবেন। কি বিক্রি করবেন স্বামীর জন্য নিজের একটা কিডনি? হৃদের কথায় ভাবুক হলো মায়া। কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো মায়ার কাছে। মায়া আসলেই 2টা কিডনি দিয়ে কি করবে? একটা কিডনি বিক্রি করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তাছাড়া একটা কিডনি দিয়ে ও তো মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে, সেক্ষেত্রে মায়াও বাঁচবে। কিন্তু কথা হলো একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন, সেটাও তো মায়া জানে না। মায়ার আগে সেটা জানতে হবে, তারপর বাকি সব কিছু। মায়া বেশ ভাবুক হয়ে প্রশ্ন করলো হৃদকে, আচ্ছা একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন? মায়াকে নিজের কথা জালে ফাঁসাতে পেয়ে হৃদ বাঁকা হাসল।
তীক্ষ্ণ চোখ ঘুরালো মায়ের ভাবুক চেহারার দিকে। দীর্ঘ সময় নিয়ে হাতের মুঠোয় চেপে রাখা কিউব বলটা এবার টেবিলের ওপর রাখলো, আর তাতে ছোট শব্দ হলো। কিউবটা টেবিলের ওপর রাউন্ড তুলে হৃদ মায়াকে বলল, এই ধরেন অর্ধাঅর্ধি বছর বাঁচবেন। যেখানে 60 বছর বাঁচতেন সেখানে এক কিডনি দিয়ে 30 বছর বাঁচবেন। তবে 30 বছরও কিন্তু কম না, হ্যাঁ, অনেক দিন কিন্তু। তাই স্বামীর জন্য একটা কিডনি বিক্রি করা যায়, কি বলেন? হৃদের কথায় তৎক্ষণাৎ মত বদলালো মায়া। আপত্তি করে বলল, তাহলে কিডনি দেওয়া যাবে না, কিডনি প্ল্যানিং ক্যান্সেল। অন্য কিছু বলেন থাকলে। কেন, মত বদল করলেন নাকি? এখন আর স্বামী লাগবে না? স্বামীকে অবশ্যই চাই, তবে নিজের জীবনের বিনিময়ে নয়। আমার সংসারে পরনারী চায় না। দেখা গেল তাকে খুঁজতে গিয়ে একটা কিডনি আমার চলে গেল। বাকি এক কিডনি নিয়ে স্বামীর সাথে 30 বছর সংসার করার পর আমি মারা গেলে সে বাকি 30 বছর পার করার জন্য ধেই ধেই করে আর একটা বিয়ে করে নেবে। আমি যে তার জন্য জীবন দিলাম সেটা দেখবে না। সব পুরুষ মানুষ একই হয়, এদের বুড়ো বয়সেও কুড়ার ডাক দেয়। তার জন্য স্বামীদের বিশ্বাস করতে নেই, আমিও করব না। সেজন্য অল্পতে আমাকে মরলে চলবে না। আমি মরলে আমার জায়গায় তার জীবনের ঠিক আরেকজনকে জায়গা হবে। আমি যে তাকে খুঁজতে গিয়ে নিজের আয়ু কমালাম সেটা আর সে দেখবে না, বরং সে দেখবে তার নতুন বউ এবং আমাকে ভুলে দিব্যি সে সুখে সংসার করবে। আর সমাজ দেখানো অজুহাত দিবে আমাদের ইসলামের শরীয়তে 4টা বিয়ের বিধান আছে বলে। সেজন্য তার বউ নেই বলে সে আর একটা বিয়ে করেছে। আমি জীবিত থাকার অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি এমনটা বলে আলগা পিড়িতে দেখাতে পারে। এর জন্য কিডনির প্ল্যানিং ক্যান্সেল। এর চেয়ে ভালো আমি বরং 2 কিডনি নিয়ে জীবিত থেকে স্বামীর উপর নজর রাখি। মরে গেলে তো সব শেষ। মায়া লম্বা চওড়া কথা হৃদ হতভম্ব হয়ে গেল। সে কখনো ভাবেনি মায়া এতটা গভীরে ভাবে। দুজনের পরিচয় এখনো হয়নি, অথচ না দেখেই হৃদকে সন্দেহ তালিকা ফেলে দিল তার বউ। তাছাড়া এই মেয়ের কথায় স্পষ্ট সে স্বামী সংসার করতে চায়। হৃদ বাজিয়ে দেখবে, সংসার করতে চাও? অন্যমনস্ক হওয়া হৃদের কথা প্রথমবারে বুঝলো না মায়া। জি, সংসার করতে চান স্বামীর সাথে? মায়া হাঁসফাঁস করে দৃষ্টি সরালো হৃদের থেকে। হৃদ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝলো মায়ের হৃদকে উত্তরটা দিতে সংকোচ বোধ করছে। সেজন্য হৃদ মায়াকে অভয় দিয়ে বলল, নির্ভয়ে বলেন, আমি কাউকে বলবো না। মা ছোট, আমি কাউকে বলবো না। মায়ের ছোট সম্মতিতে হৃদের ভিতর কাঁপল। সেই কম্পন শক্তপোক্ত হাতেও দেখা গেল। যার তুপে হাতের মুঠোয় থাকা বলটা বেখেয়ালি ছুটে ফ্লোরে পড়ল শব্দ করে। হঠাৎ শব্দে কেঁপে উঠল মায়া। বলটা ঘুরতে ঘুরতে কক্ষে একপাশে গিয়ে ঠেকল। মায়া সেদিকে এক পলক তাকিয়ে হৃদের দিকে তাকাতে তাকাতে চোখাচোখি হলো হৃদের ঘোলাটে অদ্ভুত দৃষ্টির সাথে। মায়ের শরীর কাটা দিল হৃদের অদ্ভুত দৃষ্টিতে চোখাচোখি হতে। মায়া দৃষ্টি নত করল। হৃদ সেইভাবে জিজ্ঞাসা করলো, আপনি যে বললেন আপনার স্বামী পূর্ব বিবাহিত,